মুর্শিদাবাদের বেলডাঙ্গা সেখানে একই দিনে দু জায়গায় উদ্ধার হলো বিপুল পরিমাণ সকেট বোমা। কাপাসডাঙ্গা পঞ্চায়েত সেখানে নৌপুকুরিয়ার ঘোষপাড়া থেকে বোমা উদ্ধার হয়েছে। ৬টি ব্যাগ এবং একটি জার থেকে বিপুল পরিমাণ বোমা উদ্ধার হয়েছে। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, ৬টি ব্যাগ একটি জার থেকেই বিপুল পরিমাণ বোমা উদ্ধার হয়েছে। কি উদ্দেশ্যে এত পরিমাণ বোমা মজুত হয়েছিল? মুর্শিদাবাদ পুলিশ জেলা জুড়ে পুলিশের বিশেষ অভিযান চলছে এক সপ্তাহ ধরে, এবং পুলিশের পক্ষ থেকে যে বোমা মজুতের খবর দেওয়ার জন্য বিশেষ হেল্পলাইন নাম্বার শুরু করা হয়েছে। এর ফলে শুধু বেলডাঙ্গার কাপাসডাঙ্গা নয়, বিভিন্ন এলাকা থেকেই বোমা উদ্ধার হচ্ছে, বিভিন্ন থানা থেকে বোমা উদ্ধার হচ্ছে। এরকমই বোমা আজ সকালে পুলিশ খবর পায়, তারপরে পুলিশের আধিকারিকরা সেখানে পৌঁছায় এবং সেখানে বিপুল পরিমাণ বোমা উদ্ধার করে, এবং এই বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য ইতিমধ্যে বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। এবং এর পাশাপাশি ডোমকল সহ একাধিক এলাকাতেই আজকে কিন্তু বেলডাঙ্গার পাশাপাশি সেখানেও বোমা উদ্ধার হয়েছে। এবং গত এক সপ্তাহ ধরে জেলা জুড়ে বোমা উদ্ধারের এই যে অভিযান, তারই অঙ্গ হিসাবে এই বোমা পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। ধন্যবাদ। দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে দুজন গ্রেফতার। ধৃতদের নাম রাজু ঢালি এবং তুফান থাপা। খুনের ঘটনার সঙ্গে সরাসরি যোগ ধৃতদের, এমনই দাবি পুলিশের। ধৃতদের মধ্যে একজন রাজু ঢালি, কলকাতায় বিডিওর গাড়ির চালক, এবং অন্যজন তুফান থাপা, দ্বিতীয় ব্যক্তি বিডিও ঘনিষ্ঠ। সরাসরি চলে যাব ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, এই রাজু ঢালি এবং তুফান থাপা এই অপহরণ এবং খুনের ঘটনার সঙ্গে কিভাবে জড়িত? দেখো, এই যে বিডিও প্রশান্ত বর্মন, জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও, এই রাজগঞ্জের বিডিওর যে যখন কলকাতায় আসতেন তখন তিনি একটি গাড়ি চড়তেন, এবং সেই গাড়ির চালক তিনি থাকেন রাজারহাটে। তার নাম রাজু ঢালি। অর্থাৎ রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের কলকাতায় যখন তিনি আসতেন যে গাড়ি চড়তেন, সেই গাড়ির চালক এই অপহরণ এবং খুনের মামলায় গ্রেফতার হয়েছেন। তার নাম রাজু ঢালি, এবং আরেকজনের নাম তুফান থাপা। এই তুফান থাপাকে বিধাননগর কমিশনারেট অ্যারেস্ট করেছে উত্তরবঙ্গ থেকে, এবং এই তুফান থাপাও বিডিওর ঘনিষ্ঠ কন্ট্রাক্টর, ঠিকাদার। এখনও পর্যন্ত এটাই জানা যাচ্ছে, ঘটনার সময় অর্থাৎ গত মঙ্গলবার যখন অপহরণ করে মারধরের ঘটনা ঘটে, তখন রাজু ঢালি এবং তুফান থাপা দুজনেই নিউ টাউনের এবি ব্লকে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, এবং বডি যখন ডাম্প করা হয় গাড়িতে করে নিয়ে গিয়ে, তখনও এরা উপস্থিত ছিলেন। এমনই তথ্য প্রমাণ পুলিশ আধিকারিকদের হাতে এসেছে। এবং তারপর গতকাল রাতে এই বিডিওর গাড়ির চালক রাজু ঢালিকে উত্তর ২৪ পরগনার রাজারহাট থেকে বিধাননগর কমিশনারেট অ্যারেস্ট করেছেন, এবং তুফান থাপাকে নর্থ বেঙ্গল থেকে অ্যারেস্ট করেছেন। এই কেসের এই অপহরণ, খুন, অপরাধমূলক ষড়যন্ত্র এবং তথ্য প্রমাণ ধ্বংসের যে মামলা স্বর্ণ ব্যবসায়ীর, এই মামলাতে ৪ থেকে ৫ জন রয়েছে। অভিযোগকারীরা জানিয়েছেন কোন দুজন অভিযোগকারী, তার মধ্যে একজন হচ্ছেন যিনি ওই স্বর্ণ ব্যবসায়ী তার সঙ্গে অপহৃত হয়েছিলেন, অর্থাৎ ওই বাড়ির মালিক যে দোকানের দত্তাবাদের, এবং আর একজন হচ্ছে অশোক কর, যিনি বিডিওর বাড়িতে, যিনি নিজে দাবি করেছিলেন যে বিডিওর বাড়িতে তিনি কুকুর দেখাশোনার কাজ করতেন। এরা দুজনেই দাবি করেছিলেন যে ৫ জন ছিল, তারা বেধড়ক মারধর করছিল। তার মধ্যে বিডিও ছিল। বিকেল ৫:৩০ নাগাদ তার মধ্যে অশোক করকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু স্বপন কামি, এই যে অশোক কর যার কথা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, দুদিন আগেই এই ঘটনা নিয়ে চাঞ্চল্যকর দাবি করেন অশোক কর নামে এই ব্যক্তি। তিনি দাবি করেন যে তিনি বিডিওর বাড়ি থেকে সোনা চুরি করে স্বর্ণ ব্যবসায়ীকে দিয়েছিলেন, আর এরপর তাদের দুজনকে বিডিওর উপস্থিতিতে বেধড়ক মারধর করা হয় বলেও তিনি অভিযোগ করেছিলেন। আজ থেকে ৪ মাস আগে আমি নেশার ঘরে ওনার আলমারি থেকে কিছু জিনিস, কিছু গয়না আমি চুরি করি। মারা গেল হচ্ছে স্বপন কামলিয়া। ওনার দোকানের নাম হচ্ছে বসন্তী জুয়েলার্স, দত্তবাদের দোকান। ওনাকে আমি লাবণী বাস স্ট্যান্ডে ওনার হাতে দিই। ২৮ তারিখে গেলে ২৮ তারিখ লোকদের পাঠালো, বললো যে কাকা তুমি আসো, সোনাবেলা আসবে, তুমি আসো, প্রমাণ দেবে আসো। তা আমি যখন ওনার বাড়িতে গেলাম 12:30, দেখি না আপনার সোনাবেলাকে ওনারা গাড়িতে করে নিয়ে এলো। সোনাবেলাকে নামিয়ে আমাকে নামিয়ে নিচের ঘরে ঢুকে এলো, দুজনকে মারধর করলো। শর্ট, চাপ্পড়, বাখারি, বেল্ট দিয়েও মেরেছে। ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, এই অশোক কর তিনি তো একেবারে বলছেন তিনি নিজে চুরি করেছেন এবং সেই সোনা চুরি করে স্বর্ণ ব্যবসায়ীকে পর্যন্ত দিয়েছিলেন। মানে এ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এই অপহরণ এবং খুনের ঘটনা।
দেখো, একদমই তিনি প্রকাশ্যে দাবি করেছেন আমাদের সামনে যে তিনি এই চুরির ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। তিনি একজন স্বর্ণ ব্যবসায়ী দত্তাবাদের স্বপন কামিল্লা, তাকে ওই সোনাটা দেন এবং তারপর স্বপন কামিল্লা সেই সোনাটা গলিয়ে ফেলেন এবং এই স্বপন কামিল্লা এবং এই অশোক করকে নিয়ে যখন বিডিও এবং আরও বেশ কয়েকজন, এরা দুজনেই যেটা দাবি করেছে যে তাদেরকে নিয়ে নিউ টাউনের এবি ব্লকের একটা বাড়ির মধ্যে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রথমে দুজনকেই বেধড়ক মারধর করা হয়। এই অশোক করকেও মারধর করা হয়, যার বডি পাওয়া যায় স্বপন কামিল্লা তাকেও মারধর করা হয় এবং তাদের পিঠে, হাতে, পায়ে, মাথায় বিভিন্ন জায়গায় বেল্ট, লাঠি দিয়ে বেপরোয়াভাবে মারধর করা হয় এবং এই মারধরের যে ঘটনা ঘটে তখন বিডিও তো উপস্থিত ছিলেনই, তার সঙ্গে তার যারা অ্যাসোসিয়েটস অর্থাৎ তার গাড়ির চালক, তার বন্ধু ঠিকাদার, এরাও উপস্থিত ছিলেন বলে এই দুজন দাবি করেছিলেন পুলিশের কাছে। আমাদের কাছেও একই দাবি করেছিলেন। এরপরই পুলিশ আধিকারিকরা তদন্তে নামেন। গতকাল রাতে এই রাজু ঢালি, তাকে উত্তর 24 পরগনার রাজারহাট থেকে পুলিশ আধিকারিকরা তুলে নিয়ে আসেন। টানা জিজ্ঞাসাবাদে সে গোটা ঘটনা স্বীকার করে এবং আরেকজন যে রয়েছে তুফান, তাকে উত্তরবঙ্গ থেকে বিধাননগর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা আটক করে নিয়ে আসেন এবং তাকেও টানা জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি যে সেই সময় কলকাতায় ছিলেন সেই তথ্য প্রমাণও পুলিশ আধিকারিকদের হাতে আসে এবং এই তথ্য প্রমাণ নিয়ে যখন তদন্তকারী আধিকারিকরা তাকে কোয়েশ্চেন করেন, কোনো সদুত্তর কিন্তু তুফান দিতে পারেনি। তারপরে তুমি সঙ্গে থাকো, তোমাকে একটু বিরত করছি। একাধিক প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাওয়া যায়নি। দুজনকে গ্রেফতার করা হয়েছে, রাজু ঢালি এবং তুফান থাপা। যদিও বিডিও তিনি কিন্তু বলছেন যে ঘটনায় তার কোনো ভূমিকা নেই, সমস্ত অভিযোগ তিনি অস্বীকার করছেন। শোনাবো। তিনি বড় গলায় কথা বলছেন এবং যিনি সোনা গলিয়েছেন তিনিও বড় গলায় তার পরিবার কথা বলছেন। প্রশান্ত বর্মন একটা শিডিউল কাস্ট কমিউনিটির ছেলে, তাকে কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় সেটাই একটা চক্রান্তকারীরা চক্রান্ত করে যাচ্ছে। রাজবংশীদের সঙ্গে সবসময় চক্রান্ত হয়। আবার চলে যাবো মৌক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ভিডিও সমস্ত অভিযোগ অস্বীকার করছে, কিন্তু এখনো পর্যন্ত যা যা তথ্য পুলিশের কাছে এসেছে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে তখন? দেখো, বিডিও গতকাল পর্যন্ত উত্তরবঙ্গের সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। গত পরশুদিন বিডিওর সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম, কিন্তু আজকে বিডিওর কোনো প্রতিক্রিয়া কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আমরা বিডিওর সঙ্গে যোগাযোগ করেছিলাম, বিডিও দাবি করেছিলেন তার বাড়িতে কোনো সোনা চুরি হয়নি। তার বাড়িতে যদি সোনা চুরি না হয়ে থাকে তাহলে তার কলকাতার গাড়ির চালক কেন গ্রেফতার হবেন? বিডিও দাবি করেছিলেন এই গোটা ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। তিনি যদি জড়িত না থাকেন তাহলে তার বন্ধু বিল্ডিং কন্ট্রাক্টর, তিনি কলকাতায় কি করতে এসেছিলেন? তিনি বা কেন অ্যারেস্ট হবেন? তার গাড়ির চালক অ্যারেস্ট হচ্ছেন, তার বন্ধু বিল্ডিং কন্ট্রাক্টর অ্যারেস্ট হচ্ছেন, অথচ ওই বিডিও তিনি কিছুই জানেন না, গোটা বিষয়টা সম্পর্কে জানেন না। এফআইআরে কেন নাম রয়েছে সেই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলছেন এফআইআরও তো যার তার নাম থাকতে পারে, যার তার নাম ঢুকিয়ে দেওয়া যেতে পারে। তিনি কলকাতায় এসেছিলেন এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলছেন কি প্রমাণ আছে তিনি কলকাতায় এসেছিলেন? তার কলকাতায় বাড়ি আছে, কলকাতার একটা আস্তানাতেই গোটা ঘটনা ঘটেছে। এটা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলছেন কোন তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে প্রশ্ন করা হচ্ছে যে কলকাতার বাড়িতেই গোটা ঘটনা ঘটেছে? তিনি তো উত্তরবঙ্গে থাকেন, তার বাড়িতে সোনা চুরি হয়েছে এই প্রশ্ন করা হলে তিনি বলছেন আমার বাড়িতে তো কোনো সোনা চুরির ঘটনা ঘটেনি, আমি কোথাও অভিযোগও করিনি। অথচ তিনি কোথাও অভিযোগ করেননি, তার বাড়িতে সোনা চুরি হয়নি, তিনি কলকাতায় আসেননি, কিন্তু এই সোনা চুরির তদন্তে নেমে, এই খুনের ঘটনার তদন্তে নেমে বিধাননগর কমিশনারেট ওই বিডিওরই গাড়ির চালক এবং ঘনিষ্ঠ বন্ধু বিল্ডিং কন্ট্রাক্টর এদের দুজনকে অ্যারেস্ট করছেন। অর্থাৎ বিডিওর কথায় বিস্তর ইনকনসিস্টেন্সি রয়েছে। ফলত তদন্তকারী আধিকারিকরা বিডিওর সঙ্গে ফের কথা বলবেন এবং এই গোটা ঘটনার সঙ্গে তার যোগ আরও জোরালো হলো, এমনটাই মনে করা হচ্ছে। ধন্যবাদ ময়ূক।